বৈজ্ঞানিক ভুল বলা যায়। ডিকশনারিতে আলাকা শব্দটার অর্থ দেয়া আছে একবচনে আর স্ত্রীলিঙ্গে, যার অর্থ হলো রক্তপিণ্ড বা যোগ। আর দক্ষিণ আফ্রিকায় এই দুইটা অর্থই ব্যবহার করা হয়। আমার কাছে অনেক রোগী এসে বলে তাদের গলার রক্তপিণ্ডটা অপারেশন করে ফেলে দিতে, আর অনেক মহিলা রোগী আমার কাছে এসে বলে যে তাদের রক্তস্রাব হয়নি। আমি তখন বলি যে সরি, আমি এটা ঠিক করতে কোনো ওষুধ দিতে পারবো না, কারণ আপনার গর্ভে সন্তান। তখন তারা বলে বাদ দেন, এটা এখনো রক্ত। কোরআন থেকে জেনেই তারা এরকম ভাবে কথা বলছে। এবার আমরা দেখব সেই আয়াতটা যেটা মুহাম্মদের উপর প্রথম নাজিল হয়েছিল মক্কায়। এটা আপনারা পাবেন পবিত্র কোরআনের সূরা আলাকে, রক্তপিণ্ড, যে শব্দটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি। এখানে 1 আর 2 নম্বর আয়াতে আছে, পাঠ করো, তোমার প্রতিপালকের নামে যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন আলাক হতে। এই শব্দটা এখানে আছে বহু বচনে। এই শব্দটার আরো অনেক অর্থ থাকতে পারে, কারণ আলাক শব্দটা এসেছে একটা ক্রিয়া বিশেষ্য আলাকা থেকে। এই ক্রিয়া বিশেষ্যকে ইংরেজি ব্যাকরণে বলা হয় জেরান্ড, আর এটার অর্থ হলো মজা করে সাঁতরানো। তাই আলাকা শব্দটার অর্থ হতে পারে ঝুলে থাকা বা আটকে থাকা। কিন্তু এই 10টা অনুবাদের প্রত্যেকটাতে এর অর্থ বলা হচ্ছে রক্তপিণ্ড বা জমাট বাঁধা রক্ত। যদিও আলাকা শব্দটার অনুবাদ করতে গিয়ে সবাই বলেছে এটা জমাট বাঁধা রক্ত। ফরাসি ডাক্তার মরিস বুকাইলি এটার অনুবাদ করেছেন অন্যভাবে। তিনি লিখেছেন, কোন শব্দের ভুল অর্থ করা হলে সেটা পাঠকদের ভুল পথে পরিচালিত করে। বেশিরভাগ অনুবাদই বলেছে যে মানুষ তৈরি হয়েছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আর এই কথাটা আধুনিক বিজ্ঞান অনুযায়ী মোটেই গ্রহণযোগ্য নয় যে মানুষ রক্তপিণ্ড থেকে তৈরি হয়েছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনের অর্থ যদি পাঠকরা বুঝতে চান, তাহলে এটার ভাষাগত এবং বৈজ্ঞানিক এই দুই দৃষ্টিকোণ দিয়েই দেখতে হবে। এক কথায় বলতে গেলে ডক্টর বুকাইলি বলেছেন, তিনি অনুবাদ করার আগে কেউই ঠিকভাবে কোরআনের অনুবাদ করতে পারেননি। তিনি যেভাবে করেছেন সেভাবে কেউ করেনি। তার মতে রক্তপিণ্ডের বদলে আলাকা শব্দটার অর্থ হওয়া উচিত এমন কিছু যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। এটাকে জরায়ুর মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকা একটা ভ্রূণও বলা যেতে পারে। তবে যেসব মহিলারা গর্ভবতী হয়েছেন তারা জানেন ঝুলে থাকা এই ভ্রূণ পরবর্তীতে একটা মাংসপিণ্ডে পরিণত হয় না। এই ভ্রূণটা ঝুলন্ত অবস্থাতেই থাকে আর গর্ভাশয়ের সাথে 8.5 মাস ধরে সংযুক্ত থাকে। তৃতীয়ত, কোরআনে বলা হয়েছে যে মাংসপিণ্ডটা হাড়ে পরিণত হয়, আর হাড়ের চারপাশে বিভিন্ন মাংসপেশি তৈরি হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কঙ্কাল আগে তৈরি হয় আর তারপর তৈরি হয় মাংস। আর ডাক্তার বুকাইলি ভালোভাবেই জানেন যে কথাটা সত্যি নয়। মাংসপেশি আর তরুণাস্থি তৈরি হয় হাড়ের আগেই, একই সময়ে শিরা উপশিরাও তৈরি হয়। 8 সপ্তাহ শেষ হয়ে গেলে ভ্রূণের শরীরে ক্যালসিয়াম ছড়ানো শুরু করে, তবে এ সময় থেকে ভ্রূণ পেশিগুলো নাড়াচাড়া করতে পারে। ডক্টর T.W. স্যাভলার একবার আমাকে চিঠিতে লিখেছিলেন, তিনি অ্যাম্ব্রিও অ্যানাটমির উপর একজন অধ্যাপক এবং লংম্যান মেডিকেল অ্যাম্ব্রিওলজি বইটার লেখক। ডক্টর স্যাভলার বলেছেন, গর্ভধারণের 8 সপ্তাহ পরে পাঁজরে তরুণাস্থি তৈরি হয়, হাড় নয়। সেখানে মাংসপেশিও থাকে, আর এই সময়ে হাড়ও তৈরি হতে থাকে 8 সপ্তাহ পরে। ভ্রূণ তার মাংসপেশিগুলো তখন নাড়াতে পারে। সব কাজে দুজন সাক্ষী থাকলে ভালো হয়। তাই আমরা দেখব যে ডক্টর কিথ মুর তার বই দ্য ডেভেলপিং অব এ হিউম্যান সেখানে মাংসপেশি আর হাড় নিয়ে কি লিখেছেন। ডক্টর মুর এই বইয়ের 15 আর 17 অধ্যায়ে লিখেছেন, মানব ভ্রূণের কঙ্কাল তৈরি হয়ে থাকে মেসোডার্ম থেকে। লিম্ব মাসল তৈরি হয় লিম্বার্ডের ভেতর, আর এটাও তৈরি হয় সোমাটিক মেসোডার্ম থেকে। আপনারা এটা এখন স্লাইডে দেখতে পাবেন। হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, তবে এটা হলো লিম্বার্ড। আর এখানে দেখবেন সামান্য কিছু তরুণাস্থি আর চারপাশে মাংসপেশি। এখানে আরো কিছু তরুণাস্থি, আর এটা হলো পুরো লিম্বার্ড। এ সময় হাড়গুলো তৈরি হওয়া শুরু হয়, তবে সবই তরুণাস্থি, এখনো হাড় হয়নি। দ্বিতীয় স্লাইডে দেখবেন এটা কিভাবে তৈরি হয়। এখানে আপনারা এখন দেখছেন তরুণাস্থি। এগুলো হাড় হলেও দেখতে অনেকটা তরুণাস্থির মতো। এরপর এখানে ক্যালসিয়াম জমা হতে থাকে, আর ক্যালসিয়াম জমা সম্পূর্ণ হলে হাড় তৈরি হয়।
অস্থিমজ্জা যখন তৈরি হয়, সরি, আমি আগের স্লাইডটাতে যাব। যখন অস্থিমজ্জা তৈরি হয় তখন লিম্বারের চারপাশে মাংসপেশি তৈরি হতে থাকে, আর এই মাংসপেশিগুলো খুব সংবেদনশীল থাকে। এক কথায় বললে লিম্ব মাসল তৈরি হওয়ার সময় একই সময়ে হাড়ের চারপাশে মেসেনকাইম জমা হতে থাকে, তাহলে সেখানে তরুণাস্থি থাকে আর তার চারপাশে মাংসপেশি তৈরি হয়। ডক্টর মুরের সাথে আমার একবার কথা হয়েছিল। আমি তাকে ডক্টর স্যাভলারের কথাটা বলেছিলাম, আর ডক্টর মুরও এই কথার সাথে একমত